আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি। আমি সরোয়ার আলম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার সাথে যোগ দিচ্ছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। হরমুজ প্রণালী নিয়ে এখন আমেরিকা এবং তার মিত্র দেশগুলো যে সমস্যায় আছে, সেটাকে আজ থেকে ৭০ বছর আগে সুয়েজ খাল নিয়ে ব্রিটেন এবং ফ্রান্স যে সমস্যায় ছিল, সেটার সাথে আজকে একটু তুলনা করে দেখব। আজকে আমরা খুঁজব যে এই ঘটনা ইতিহাসের সেই ঘটনার পুনরাবৃত্তি কিনা, যেই সুয়েজ খালের তখনকার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরের একটা কলমের স্বাক্ষর বড় দুটো সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিয়েছিল। ঠিক সেইভাবে আজকে ইরানের এই সুয়েজ খাল বন্ধ করার মতো করেই হরমুজ প্রণালী বন্ধ করাটা নতুন করে আমেরিকার সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেয় কিনা, আজকে এটাকে আমরা তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণ করব এবং সামনে নিয়ে আসব যে ইতিহাস কি আবার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। কারণ ইতিহাস থেকে যেই সাম্রাজ্যগুলো শিক্ষা না নেয়, ইতিহাস থেকে যেই রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা না নেয়, সেই রাষ্ট্র ব্যবস্থা, সেই সাম্রাজ্যগুলোর পতন অনিবার্য হয়। এখন সেই পতন আসবে কিনা সেটা হয়তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা তথ্য উপাত্ত দিয়ে বিচার বিশ্লেষণ অন্তত করতে পারবো। সেই বিচার বিশ্লেষণে যাওয়ার আগে আমরা আজকে এই ইরানের উপরে মার্কিন আগ্রাসনের প্রতিবাদে এখন ইরান কি করছে, সর্বশেষ কি করছে, ইরান ইসরায়েলের উপরে আজকে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় এবং তীব্র হামলাগুলো চালিয়েছে বলে খবর করেছে অনেকেই। কারণ ইরান এবং হিজবুল্লাহ একত্রে ইসরায়েলের উপরে আজকে আক্রমণ করেছে। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলও ইরানের বিভিন্ন জায়গায়, ইস্পাহানে, রাজধানী তেহরানে আজকে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে। এই আক্রমণ, পাল্টা আক্রমণ এটাই ইঙ্গিত করে যে আজ রাতে অথবা আগামী ২-১ দিনে ইরান নিয়ে বড় ধরনের কোনো আক্রমণে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। আর ইরানও সেটার আগাম তথ্য পাওয়ার কারণে সেও তার মরণ কামড় দিতে চাইছে এই যুদ্ধ নিয়ে। এখন এই যুদ্ধটাকে, যুদ্ধের একেবারে ব্রেকিং ঘটনাগুলোকে এক সাইডে রেখে আমরা এখন ইতিহাসে চলে যাব। জামাল আব্দুল নাসের, মিশরের দ্বিতীয় প্রেসিডেন্ট, তিনি ১৯৫৬ সালের জুলাই মাসে একটা আইন স্বাক্ষর করেন। তিনি বলেন যে সুয়েজ খাল এখন থেকে মিশরের রাষ্ট্রীয় সম্পদ, এটা কোনো বিদেশি কোম্পানির সম্পদ না। তার সেই স্বাক্ষর এবং সেই স্বাক্ষরের মাধ্যমে সুয়েজ খালের যে মালিকানা, একটা জলপথের মালিকানা বদল করে তিনি নিয়ে যান মিশরের হাতে। আর এতেই ক্ষিপ্ত হয় ব্রিটেন এবং ফ্রান্স। যেই ক্ষিপ্ত হওয়াটা এবং তার এই স্বাক্ষরটা শতাব্দীর শ্রেষ্ঠ পরাশক্তির দর্প চূর্ণ বিচূর্ণ করে দেয়। আজ ১লা মে ২০২৬, আমরা যখন মধ্যপ্রাচ্যের এক নতুন এবং বিস্তৃত যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, যে যুদ্ধটা অনেকেই বলছেন আঞ্চলিক যুদ্ধে অলরেডি রূপ নিয়েছে এবং বৈশ্বিক যুদ্ধে রূপ নিতে পারে যদি এটা তাড়াতাড়ি থামিয়ে না দেওয়া হয়, ঠিক সেই সময়ে ৭০ বছর আগের সেই সুয়েজ খালের সংকটকে বর্তমান ভূ রাজনীতির এক অনিবার্য আয়না হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে। প্রশ্ন জাগছে, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করছে? কেন ১৯৫৬ সালের সেই শিক্ষাগুলো আজকের আমেরিকা এবং ট্রাম্পের টিকে থাকার শেষ সতর্কবার্তা? ৫৬ সালে সুয়েজ খাল পুনরায় দখল নিতে তখন ব্রিটেন এবং আমেরিকা সৈন্য পাঠায়। তাদের টার্গেট ছিল ৩টা।
জামাল আবদেল নাসেরকে ক্ষমতাচ্যুত করা, অর্থাৎ তখন যে সরকার বা রেজিম আছে তাকে পরিবর্তন করা, সুয়েজ খালের দখল নেয়া, মিশরের সামরিক শক্তিকে খর্ব করা এবং মিশরে এমন একজন সরকারকে বসানো যে ব্রিটেন এবং ফ্রান্সের সাথে তাল মিলিয়ে মিশরের এই সুয়েজ খালকে ব্যবহার করতে দিবে। সেই পরিকল্পনায় তারা কি করে? তারা হচ্ছে গোপনে একটা প্রোটোকল স্বাক্ষর করে। কে কে স্বাক্ষর করে? ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি। এই ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল। ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল। সেভার্স প্রোটোকল নামে পরিচিত সেই প্রোটোকল স্বাক্ষরিত হয় ফ্রান্সের রাজধানীর কাছাকাছি 9 কিলোমিটার দূরের সেভস শহরে। এর আগে আপনারা জানবেন এই শহরটা বিখ্যাত, কারণ হচ্ছে এই শহরে বসেই বিভিন্ন দেশকে কচুকাটা করার পরিকল্পনা ইতিহাসে বিভিন্ন সময় করা হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পরপরই অটোমান সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করে বর্তমান তুরস্কের যে মানচিত্র সেটাকেও ভেঙে টুকরো টুকরো করে ইউরোপের এই শক্তিগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। সেটাকেও বলা হয় সেভস চুক্তি। যাই হোক, সেদিকে যাচ্ছি না। এই সেভস প্রোটোকল স্বাক্ষর করার পরে তারা শুরু করে অপারেশন মাস্কেটিয়ার। সেটার অধীনে ব্রিটেন থেকে ৪৫,০০০, ফ্রান্স থেকে ৩৪,০০০ সৈন্য পাঠানো হয় মিশরের অধীনে থাকা সুয়েজ খাল দখলে। তাদের সাথে যোগ দেয় ইসরায়েলের ১,৭৫,০০০ সৈন্য। সামরিকভাবে এই বিশাল সৈন্য নিয়ে অল্প কয়েকদিনের মধ্যে মিশরের বিভিন্ন অংশ তারা তাদের সেই প্রোটোকল চুক্তি অনুযায়ী দখল করে ফেলে। দ্রুত গতিতে চালানো এই আক্রমণে তারা সামরিকভাবে জয়ী হলেও জামাল আবদেল নাসের এক অভাবনীয় চাল চালেন। তিনি এই সুয়েজ খালে একই সঙ্গে ৪০টি জাহাজকে ডুবিয়ে দেন এবং এই জাহাজ ডোবানোর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের এই রুটকে তিনি অস্থিতিশীল এবং ভয়ঙ্কর এক রুটে পরিণত করেন। তার এই বার্তা সারা বিশ্বে পৌঁছে যায়। সারা বিশ্বের জলপথে চলতে থাকা যত বাণিজ্যিক জাহাজ এবং কোম্পানি ছিল তাদের কাছে এই বার্তা চলে যায় যে এই খাল দিয়ে মিশরের অনুমতি ছাড়া যদি কোনো জাহাজ চলে তাহলে সেই জাহাজকে এই পরিণতি ভোগ করতে হবে, হোক সেটা পুরো এই ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েলের অধীনে। তিনি এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যের এই পুরো শিরাটাকে বা ধমনীটাকে পুরোপুরি বন্ধ করে দেন। একইভাবে তখন এই পদক্ষেপের কারণে বৈশ্বিক বাণিজ্য স্থবির হয়ে পড়ে। তখন তৎকালীন দুই উদীয়মান পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই আগ্রাসনের তীব্র বিরোধিতা করে। শেষ পর্যন্ত দেখা যায় যে এখানে তারা সামরিকভাবে ব্যর্থ হয়, অর্থাৎ এই আগ্রাসী শক্তিগুলো। এবং একই সাথে এই ঘটনা ইউরোপীয় ঔপনিবেশিকবাদের কফিনের শেষ পেরেক হিসেবে আমাদের সামনে আসে। এই সুয়েজ খাল সংকট বিশ্বের প্রথম সারির পরাশক্তি হিসেবে তখন ব্রিটিশ এবং ফরাসি সাম্রাজ্যের মর্যাদার চিরস্থায়ী অবসান ঘটায়। বিশ্বমঞ্চে নতুন শক্তির আবির্ভাব হয়, যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। এখন এই জামাল আবদেল নাসের এবং মিশরের তখনকার ঘটনা আর তার উপরে চাপিয়ে আসা ইউরোপীয় দুই শক্তির সাথে ইসরায়েলের যে ঘটনা, এটাকে আপনি যদি আজকে সুয়েজ খাল এবং ইরানের উপরে চাপিয়ে দেয়া ইসরায়েল, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ঐক্যবদ্ধ এই আক্রমণকে তুলনা করেন তাহলে কি সামনে আসে? কোন জিনিসটা আমাদের সামনে আসে? দ্বিতীয় যে বিষয়টাতে আমরা এখানে যাব সেটা হচ্ছে অর্থনৈতিক অস্ত্র। যখন ডলার এবং আইএমএফ সেই সময়ের যুদ্ধ থামিয়ে দিয়েছিল, আজকের যুদ্ধ কে থামাবে সেটা দেখব। 1956 সালের যুদ্ধের ময়দানে মূলত ব্রিটেন এবং ফ্রান্স পরাজিত হয়নি, বরং তারা পরাজিত হয়েছিল অর্থনৈতিক টেবিলে।
আমেরিকা যখন দেখলো তাদের মিত্ররা তাদেরকে এড়িয়ে একটা যুদ্ধে জড়িয়েছে এবং ওই যুদ্ধে জয়লাভের মাধ্যমে আমেরিকার মিত্ররা আমেরিকাকে ছেড়ে এমন একটা কৌশলগত জলপথ দখল করতে যাচ্ছে যেটার মাধ্যমে তারা আবার পরাশক্তি হিসেবে বিশ্বের সামনে আসবে এবং আমেরিকাকে ওইখান থেকে কোনো ধরনের খাওয়া দিবে না। ঠিক তখন আমেরিকা কি করলো? ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করলো। 1956 সালের নভেম্বরে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ব্যাংক অফ ইংল্যান্ডের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 15% কমে যায়। প্রায় $280 মিলিয়ন বৈদেশিক মুদ্রা কমে যায় সেই সময়। একই সাথে আমেরিকা তখন আইএমএফ থেকে প্রায় $561 মিলিয়ন একটা লোন বন্ধ করে দেয়, আটকে দেয়। এই লোনটা নিতে চেয়েছিল ব্রিটেন। আইএমএফ থেকে ব্রিটেন লোনটা নিতে চেয়েছিল, আমেরিকা আটকে দেয়। কেন আটকে দেয়? কারণ হচ্ছে আমেরিকা দেখে যে ওই জায়গাতে যদি ব্রিটেন এবং ফ্রান্স কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তাহলে সেখান থেকে আমেরিকার কোনো লাভ নেই। এই যুদ্ধ চলতে থাকলেও আমেরিকার কোনো লাভ নেই। শেষ পর্যন্ত কি হয়? ব্রিটিশ অর্থনীতিকে এই দুই ঘটনা দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে নিয়ে আসে। একই সাথে আরো একটা ঘটনা তখন ইউরোপকে ব্যাপকভাবে কি বলে প্রেসারে রাখে। সেটা হচ্ছে জ্বালানি হাহাকার। সেই সময়ে ইউরোপের ব্যবহৃত তেলের 67% আসতো এই সুয়েজ খাল দিয়ে। এই খাল বন্ধ হওয়ায় তখন এই জ্বালানির তেলগুলো, হরমুজ প্রণালী এবং এই মধ্যপ্রাচ্য থেকে যাওয়া জ্বালানির তেলগুলো যেত কোন জায়গা দিয়ে? একেবারে এই আফ্রিকা ঘুরে তারপরে আটলান্টিক মহাসাগর হয়ে তারপরে যেত। এ কারণে তখন শিপিং কস্ট প্রায় 500% বেড়ে যায়। একই সাথে মধ্যপ্রাচ্য থেকে দৈনিক তেল সরবরাহ কমে যায়। দৈনিক তেলের উৎপাদন 1.7 মিলিয়ন ব্যারেলে কমে যায়। মজার বিষয় হলো সেই সময় ইউরোপে তেলের জন্য ডলারের যে তীব্র হাহাকার তৈরি হয়েছিল সেটি মূলত বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসেবে নতুন করে ডলারের একচ্ছত্র আধিপত্যকে প্রতিষ্ঠা করে এবং তখন আমেরিকা নিয়ে আসে এই আরব দেশগুলোর সাথে তার পেট্রোডলার ব্যাপারটা। এই যে আজকে ডলারের পরাশক্তি হিসেবে আমেরিকা যে বিশ্বকে শাসন করছে সেটার ভিত রচিত হয়েছিল তার এই মিত্রদেরকে অর্থনৈতিকভাবে পদানত করার মাধ্যমে। আমরা বলি না যে তাদের মধ্যে যে মিত্রতা, তাদের মধ্যে যে বন্ধুত্ব, তাদের মধ্যে যে বন্ধন, এটা কখনো নরবরে নাই। আমি বহুবার এটা বলার চেষ্টা করেছি যে তাদের মধ্যে এই বন্ধনগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে, একে অপরের স্বার্থের জন্য ব্যবহার করেছে, স্বার্থের জন্য আক্রমণ করেছে। এখন এই যে জায়গাটা, এখান থেকে আরো একটা জিনিস আমরা সামনে নিয়ে আসতে পারি সেই ঐতিহাসিক শিক্ষার। সেটা কি? সেটা হচ্ছে ইম্পেরিয়াল এগো। তখন ব্রিটেন এবং ফ্রান্স মনে করত যে তারা হচ্ছে অপ্রতিরোধ্য শক্তি। সাম্রাজ্যের বা সাম্রাজ্যবাদের পতনের একটা ধ্রুব লক্ষণ হলো ইম্পেরিয়াল এগো। 1956 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ব্রিটেন মোটামুটি বেরোয় আসছে, কিন্তু পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। কিন্তু সে মনে করেছে যে আমি এই মুহূর্তে আক্রমণ করে সুয়েজ খালকে পুরোপুরি দখল করতে পারলে আমি যে অর্থনৈতিকভাবে যতটুকুই ঋণে জর্জরিত আছি এটার থেকে বেরিয়ে যেতে পারবো। কিন্তু এই আক্রমণ, সুয়েজ খালে আক্রমণ শেষ পর্যন্ত তাকে আবার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অর্থনীতিতে নিয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি করতে হয়েছিল ব্রিটেনকে? পেট্রোলের রেশন দিতে হয়েছিল। রেশন অর্থাৎ সরকার একটা নির্দিষ্ট পরিমাণ পেট্রোল বিক্রির উপরে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল যে কোনো একটা গাড়ির মালিক 90 কিলোমিটারের বেশি যেতে পারবে না পেট্রোল ব্যবহার করে, অর্থাৎ এতটুকু পেট্রোল পাবে যে সে 90 কিলোমিটার পর্যন্ত এক মাসে যেতে পারবে। এটা মাত্র 5 থেকে 10 গেল। সেই ভঙ্গুর অর্থনীতি নিয়েই তারা মিশরের
বিশাল নৌবহর পাঠিয়েছিল মিশরে। এখন আজ এই ৭০ বছর পরে এসে ২০২৬ সালের মে মাসে বা এপ্রিল মাসে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে এই ১লা এপ্রিলে আমেরিকার মধ্যেও সেই একই ইগোর প্রতিচ্ছবি। আমেরিকার প্রেসিডেন্ট বারবার একটা কথা বলছেন। কি বলছেন? আমার শক্তি, আমার রাষ্ট্রের শক্তি, আমার সেনাবাহিনীর শক্তি, আমার দেশের শক্তি, আমার অর্থনৈতিক শক্তি, আমার টেকনোলজির শক্তি, আমার গোয়েন্দা শক্তি। এর কাছে কেউ নাই। বারবার সেই একই কথা বলছেন এবং তিনি গত ১-১.৫ বছরে যে কাজটা করেছেন সেটা হচ্ছে আমেরিকার মিত্রদের আমেরিকার কাছে কোনো মূল্য নাই। অথচ বর্তমানে আমেরিকার রাষ্ট্রীয় ঋণ হচ্ছে প্রায় ৩৫ থেকে ৩৯ ট্রিলিয়ন ডলারেরও বেশি। এই বিশাল ঋণের বোঝা সত্ত্বেও আমেরিকা একই সাথে ইউক্রেন, ইসরায়েল, তাইওয়ান এবং ইরান এই ৪ ফ্রন্টে তার সামরিক এবং আর্থিক লড়াই করে যাচ্ছে। ব্রিটিশরা যেমন তাদের অভ্যন্তরীণ সংকটের তোয়াক্কা না করে সাম্রাজ্যের দম্ভ ধরে রাখতে গিয়ে মুখ থুবড়ে পড়েছিল, আমেরিকার বর্তমান এই বহুমুখী সামরিক প্রতিশ্রুতি এবং লড়াই তাদের জাতীয় ভিত্তিকে একইভাবে দুর্বল করে দিচ্ছে। ১৯৫৬ সালে সুয়েজ খালে আক্রমণের পর জাতিসংঘে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন একযোগে ব্রিটেনের নিন্দা করেছিল। ফলে ঔপনিবেশিক সভ্য শক্তি হিসেবে ব্রিটেনের যে গ্লোবাল ইমেজ ছিল তা মুহূর্তেই ধসে পড়ে, অর্থাৎ লেজিটিমেসি বা নৈতিক বৈধতার সংকটে পড়ে তখন ব্রিটেন। গত ১ বছরে বা গত ৩ বছরে গাজা ইস্যুতে ইসরায়েলকে নিঃশর্তভাবে চক্ষু লজ্জা এবং যে কোনো ধরনের ডিপ্লোম্যাটিক, এটাকে কি বলবো, ডিপ্লোম্যাটিক লজ্জা অথবা এটাকে আমরা যদি কূটনৈতিক শিষ্টাচার বলি, এটাকে মারিয়ে এটা বহির্ভূত হয়ে আমেরিকা যেভাবে এককভাবে চোখ বন্ধ করে সাপোর্ট দিয়ে যাচ্ছে সারা বিশ্বের বিরুদ্ধে, এটা আমেরিকাকে বিশ্বের কাছে তার এই যে নৈতিক বৈধতার সংকট সৃষ্টি করেছে। সে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর থেকে শুরু করে সেখানের জজ পর্যন্ত, সেখানের বিচারপতি পর্যন্ত যেভাবে তাদের উপরে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে সঠিক সিদ্ধান্ত দেওয়ার কারণে তাদেরকে যেভাবে নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো দেশ কোনো কথা বললে, সাধারণ মানুষ কোনো কথা বললে, স্কুল শিক্ষকরা, স্কুল ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা কোনো কথা বললে তাদেরকে যেভাবে মুখ বন্ধ করে দেয়া হচ্ছে, সেটা আন্তর্জাতিকভাবে আমেরিকার এই লেজিটিমেসি ক্রাইসিস তৈরি করেছে। এখন এরকম একটা জিনিস যখন তৈরি হয়, তখন যতই মুখে তারা বলুক যে তারা বিশ্বে রুল বেসড গ্লোবাল অর্ডার পরিচালনা করতে চায়, অর্থাৎ নিয়ম নীতি ভিত্তিক একটা বিশ্ব ব্যবস্থা তারা চালাতে চায়, কিন্তু এই বিশ্বাসযোগ্যতা এখন আর গ্লোবাল সাউথের কাছে নাই। এটা শূন্যের কোঠায় চলে গেছে। শুধুমাত্র গ্লোবাল সাউথের কাছেই না, গ্লোবাল নর্থ অথবা যেটাকে হচ্ছে আমরা পশ্চিমা শক্তি বলি, সেই পশ্চিমা শক্তির কাছেও তাদের এই বিশ্বাসযোগ্যতা এখন আর নাই। যে কারণে আমেরিকার মিত্র রাষ্ট্রগুলো এই যুদ্ধে এখনো পর্যন্ত তার পাশে দাঁড়াচ্ছে না। এখন নৈতিক বৈধতা হারানো একটা পরাশক্তি কখনোই দীর্ঘকাল তার নেতৃত্ব ধরে রাখতে পারে না। ১৯৫৬ সালে যা ছিল ব্রিটেনের জন্য সত্য, ২০২৬ সালে এসে সেটা এখন আমেরিকার জন্য ধ্রুব সত্য। কিন্তু পঞ্চম প্রশ্নটা হচ্ছে, ব্রিটেন এবং আমেরিকার পতনের মধ্যে কি আমরা এগুলো থেকে মৌলিক পার্থক্য এবং মৌলিক সামঞ্জস্যতা খুঁজে পাই? যেমন ধরুন, আমাদেরকে এই ভবিষ্যতে কি ঘটবে এটা বুঝতে সাহায্য করবে বর্তমান পরিস্থিতি। ব্রিটেনের পতন ছিল একটা সাডেন শক বা আকস্মিক ধাক্কা। অল্প কয়েকদিনের মধ্যে তারা
এই সুয়েজ খাল দখল করে পুরো হচ্ছে মানে মিশরের মানে অর্থনৈতিক তার যে অন্তর বা কাল্প সেটাকে তারা দখল করে নিয়েছিল। সেখানে তারা আঘাত দিয়েছিল। কিন্তু সেই অল্প কিছুদিনের মধ্যেই তারা এমনভাবে উল্টা আঘাত খেয়েছে যে সেই শক তারা কেটে উঠতে পারে নাই। মাত্র কয়েক সপ্তাহের সুয়েজ সংকট বিশ্বকে জানিয়ে দিয়েছিল যে ব্রিটিশ সাম্রাজ্য এখন অতীত হয়ে গিয়েছে। তবে ২০২৬ সালে এসে আমেরিকা যেই ঘটনা ঘটিয়েছে এটা হয়তো আকস্মিক ধাক্কা না, কিন্তু এটা হচ্ছে আমেরিকার জন্য সিস্টেম্যাটিক অবক্ষয় বা কাঠামোগত ক্ষয় শুরু হয়েছে এটা বলা যায়। ২০০০ সালেও যেই গ্লোবাল রিজার্ভে ডলারের অংশ ছিল বা ডলার ছিল প্রায় ৭১%, অর্থাৎ সারা বিশ্বে কমপক্ষে ৭০%-এর বেশি দেশ, বেশি সেন্ট্রাল ব্যাংক এবং অন্যান্য ব্যাংক রিজার্ভ কারেন্সি হিসেবে ডলারকে ব্যবহার করত। এখন সেটা কমে ৫০%-এর কাছাকাছি চলে এসেছে। এটা আমেরিকার ওই যে নৈতিক অবক্ষয় এবং তাকে তার লেজিটিমেসির যে ক্ষয় সেটা ত্বরান্বিত করবে, এবং সেটা ত্বরান্বিত হলে এই ডলারের কারেন্সি রিজার্ভটা আরো কমে যাবে। অন্যদিকে ডলার যে পেট্রো ডলার হিসেবে তেল বিক্রি হবে, ডলারের রিজার্ভ রাখা হবে এবং সেই রিজার্ভ আরব দেশগুলো তাদের দরকার হলে যে কোনো সময় ব্যবহার করতে পারবে, এরকম যে একটা পলিসি ছিল সেটা এখন কাজ হচ্ছে না। তা না হলে আজকে দুবাইয়ের মতো দেশে ব্যাপক পরিমাণে হচ্ছে ফুয়েলের দাম বাড়ছে, যে যারা হচ্ছে তেলের উপরে ভাসছে, তেলের উপরে বসছে, সেখানে এখন তেলের দাম বাড়ছে। সেখানে এখন অর্থনৈতিকভাবে তারা বিভিন্ন ধরনের ধাক্কার সম্মুখীন হচ্ছে। অন্যদিকে আমেরিকা যেভাবে তার সুইফট সিস্টেম এবং এই সুইফট সিস্টেম ভিত্তিক অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, তার প্রতিক্রিয়া হিসেবে এখন এই তেল এবং তেলের সাথে সম্পৃক্ত পেট্রো ডলার উল্টো অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। আবার ব্রিক্স ভুক্ত দেশগুলোর মধ্যে নিজেদের কারেন্সি ব্যবহার করে যে ব্যবসার বিষয়টা, সেটা এখন আরো বেশি ত্বরান্বিত হচ্ছে। সেটা ২০২৪ সালে পরীক্ষামূলকভাবে শুরু হলেও এবছর সেটা আনুষ্ঠানিকভাবে আরো ব্যাপক হারে শুরু হবে এবং খুব সম্ভবত এই যুদ্ধ সেটাকে ত্বরান্বিত করবে। এটা হচ্ছে কারেন্সি ফ্যাক্টর। এরপরে কৌশলগত স্বায়ত্তশাসন। এটা কি? ১৯৫৬ সালে মিত্রদের উপর বিশ্বাস হারিয়ে ফ্রান্স বলেছিল যে আমি নিজস্ব পারমাণবিক কর্মসূচি চালু করলাম, কারণ কোনো মিত্ররা আমার পাশে দৌড়ে আসে নাই এই সংকটে। তখন ফ্রান্স নিজস্ব পারমাণবিক কর্মসূচি শুরু করেছিল এবং তাতে কি হয়েছিল? এই যে মিত্রদের মধ্যে সংকট তৈরি হয়েছিল, ইউরোপীয় মিত্রদের মধ্যে সংকট তৈরি হয়েছিল। আজকে এই ২০২৬ সালে এসেও আমেরিকার অনেক মিত্রদেশ তার উপরে ভরসা রাখতে পারছে না, আমেরিকার উপরে ভরসা রাখতে পারছে না, এবং তারা কি বলছে যে আমাদের যে ন্যাটো আমব্রেলা করা হয়েছিল, নিরাপত্তা আমব্রেলা, সেখান থেকে বেরিয়ে এখন আমাদের নিজস্ব নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে। ইউরোপের দেশগুলো বলছেন, আজকে সকালে লাইভে তো সেই একই কথা বলল, সেটা তারা বলছে, এবং তারা এখন কি করছে? তাদের সামরিক নিরাপত্তা এবং অর্থনৈতিক ব্যবস্থাকে আমেরিকার সিস্টেমের বাইরে এসে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করছে। আরেকটা বিষয় হচ্ছে মাল্টিপোলার বনাম বাইপোলার। ১৯৫৬ সালে ব্রিটেনের বিকল্প হিসেবে তখন আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন সামনে চলে আসে। যদিও আজকে কোনো একটা হেজিমনি নেই বা কোনো একটা ওইরকম রাষ্ট্র নেই, যদিও বলা হচ্ছে যে চীন সামনে চলে আসতে পারে, সেটা না হলেও আজকে চীন এবং আমেরিকা যেভাবে পরোক্ষভাবে হোক, গোপনে হোক অথবা ভিন্ন কৌশলে হোক ইরানকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু একইভাবে এই ধারণা দিচ্ছে যে আমেরিকার বৈশ্বিক পরাশক্তির পরাজয় হলে তারা সেই জায়গাটা দখল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন আমরা যদি আজকের এই আলোচনার একটা উপসংহারে আসতে চাই, তাহলে আমরা অন্তত এতটুকু বলতে পারি যে ১৯৫৬ সালের
সুয়েজ খাল ক্রাইসিস আমাদেরকে যা শিখিয়েছিল সেটা নতুন করে আবার পুনরাবৃত্তি হচ্ছে। সেটা হচ্ছে শুধুমাত্র সামরিক সক্ষমতা থাকলেও এই ধরনের একটা কৌশলগত যুদ্ধে জয়লাভ করা সম্ভব না, যেখানে অর্থনৈতিক স্থায়িত্ব, নৈতিক বৈধতা এবং মিত্র রাষ্ট্রের পূর্ণ সহযোগিতা না থাকে। আর এই তিনটা জিনিস যদি না থাকে তাহলে কোনো সাম্রাজ্য টিকে থাকতে পারে না। ব্রিটেন সেই রূঢ় সত্যটি দেরিতে বুঝেছিল। আজকে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বে যেই সাম্রাজ্য এখন দোদুল্যমান অবস্থায়, সেই সাম্রাজ্য আর কতদিন দাঁড়িয়ে থাকতে পারবে? কতদিন সে এই ত্রিভুজ সংকটের মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে এরকম একটা যুদ্ধ নিয়ে টিকে থাকতে পারবে? সেটা একটা বড় প্রশ্ন। একদিকে অকল্পনীয় মাত্রার রাষ্ট্রীয় ঋণ, অন্যদিকে সামরিকভাবে এই যে অতি বিস্তার, সেটা, অন্যদিকে বিশ্বজুড়ে আস্থার সংকট। এগুলো নিয়ে আজকে এই যুদ্ধ লড়ছে আমেরিকা। আমরা বলতে পারি ব্রিটেনের পতন ছিল আকস্মিক, কিন্তু আমেরিকার পতন হচ্ছে তাদের নিজস্ব ব্যবস্থার অভ্যন্তরীণ অনাস্থা এবং ভিতর থেকে ঘুণে খাওয়া একটা কিভাবে বলবো, ঘুণে খাওয়া একটা কাঠের ঘরের মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে আমেরিকা যারা চালাচ্ছে তারা এই বিষয়গুলোকে কতটা অনুধাবন করতে পারছে, এবং তারাও এই পরিস্থিতিতে এই সংকট থেকে উত্তরণের জন্য কতটা প্রস্তুত। তারা এই সিস্টেমেটিক ক্ষয় রোধ করতে পারবে, নাকি 2026 সাল হবে ইতিহাসের পাতায় তাদের জন্য আরেকটা 1956 সাল? আমেরিকার শান্তি বলে এই যে গত 70 বছর বিশ্বে যেই জিনিসগুলোকে দেখানো হয়েছে, খাওয়ানো হয়েছে, সিস্টেমের মধ্যে রাখা হয়েছে, সেটা কি আরো কিছুদিন তারা টিকে রাখতে পারবে? নাকি এই অস্থিতিশীল দুনিয়ার আমেরিকার কর্তৃত্বটাকে দূরে সরিয়ে দিয়ে স্থিতিশীল একটা বহুমেরুর বিশ্বে আমরা প্রবেশ করতে যাচ্ছি? এই প্রশ্নটা রেখে আজকের এই আলোচনা এখানে শেষ করব। তবে বাকি যে সমস্ত আলোচনা আছে সেগুলো আমরা কন্টিনিউ করব। তার মধ্যে কি? তার মধ্যে হচ্ছে আপনাদের অনেকগুলো প্রশ্ন। লাইভে, ইউটিউবে এবং ফেসবুকে এই মুহূর্তে আমাদের প্রায় 6 থেকে 7,000 দর্শক আছেন। আপনাদের বহু প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলোর মধ্যে আছে তুর্কি এই যুদ্ধে যোগ দিবে কিনা ইরানের পক্ষে। এর প্রশ্ন উত্তর হচ্ছে তুর্কি এই যুদ্ধে ইরানের পক্ষে যোগ দিবে না। তুরস্ক তার সর্বোচ্চ চেষ্টা করবে নিরপেক্ষ থাকতে এবং এই যুদ্ধ যত তাড়াতাড়ি শেষ হয় সেটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে। আমেরিকা আগামীকাল ইরানে তার স্থল অভিযান বা স্থল হামলা শুরু করবে কিনা এরকম প্রশ্ন করেছেন একজন দর্শক। তার প্রশ্নের উত্তরে আমরা অন্তত এতটুকু বলতে পারি যে আজকে রাত্রে আমেরিকা কিছু একটা করতে চাইছে। আগামীকাল না হলেও অন্তত আগামী শুক্রবার পর্যন্ত আমেরিকা হয়তো এই ধরনের কিছু একটা করতে পারে। আর আমেরিকার প্রেসিডেন্ট যেহেতু ঘোষণা দিবে বলছে আগামীকাল সকালে, বিশাল এক ঘোষণা বাংলাদেশ সময় সকালে, সুতরাং তার সেই ঘোষণাটা অবশ্যই আমাদের দেখতে হবে যে তিনি কি ধরনের ঘোষণা দিতে চান। এক দর্শক প্রশ্ন করেছেন যে ইরান যেই সমস্ত ফাইটার জেট অথবা যুদ্ধ বিমান রাশিয়া এবং চীনের কাছ থেকে কিনেছে সেগুলো সে উড়াচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তরটা এভাবে দেয়া যায়, রাশিয়া এবং চীনের কাছ থেকে ইরান কোন যুদ্ধ বিমান কিনেছে, কখন পেয়েছে, আগে সেটা খুঁজে দেখা দরকার। আমার আপাতত জানা নাই যে রাশিয়া এবং চীনের কাছ থেকে কি ধরনের যুদ্ধ বিমান তারা কবে পেয়েছে। সুতরাং এই প্রশ্নের উত্তর ওইভাবে দেয়া সম্ভব না। আজকে সব প্রশ্ন দেখি ইংরেজিতে আসছে, নাকি এটা ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাচ্ছে? হ্যাঁ, ইংরেজিতে এখানে ট্রান্সলেট হচ্ছে অটোমেটিক।
তুরস্ক কি কোনোভাবে এই যুদ্ধে ইরানের পাশে আছে? ন্যাটোর ভবিষ্যৎ কি? ন্যাটোর ভবিষ্যৎ কি? আজকের পুরো প্রশ্ন, পুরো আলোচনাই তো ছিল এই ন্যাটোর ভবিষ্যৎ কি সেটা নিয়ে। তৎকালীন ব্রিটেনের অবস্থা আর বর্তমানের আমেরিকার অবস্থা কতটা সিমিলার মনে করেন আপনি? সুয়েজ খাল আক্রমণের আগে পৃথিবীতে একটা বড় ধরনের যুদ্ধে হেরে গিয়ে ব্রিটেনের অবস্থা আগেই খারাপ ছিল। এটাকে কিভাবে নিবেন? ঠিক একইভাবে বিশ্বে বড় ২-৩টা যুদ্ধে হেরে গিয়ে আমেরিকার অবস্থাও কিন্তু সেই খারাপের কাছাকাছি। কোনটায়? ইউক্রেন যুদ্ধে হেরে গিয়েছে না? হেরে গিয়েছে। আফগানিস্তান যুদ্ধে হেরে গিয়েছে না? ৪৫ সালে ১৯৪৫ সালে ১ম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। যদি ২য় বিশ্বযুদ্ধে শেষ হয়েছিল। যদি আপনি ২য় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার কথা বলেন। তার ১০ বছর পরে এটা। আফগানিস্তান যুদ্ধে যদি আমরা বলি যে আফগানিস্তান যুদ্ধে ২০ সালে সে হেরে গিয়েছে, ২২ সালে সে হেরে গিয়েছে। হেরে গিয়েছে তো আরো আগে। সেটার একেবারে ফাইনাল স্টেপটা হচ্ছে যখন তারা সেখান থেকে চলে যায়। তার ৫ বছর পরে। ইরাক যুদ্ধ যদি বলি ১ বছর আগে তারা হচ্ছে ইরাক যুদ্ধ থেকে তাদের সবকিছু নিয়ে গুটিয়ে নিয়ে যাচ্ছে। হেরে গেছে না? হেরে গেছে। এই গাজা ভূখণ্ডের যুদ্ধে কি হয়েছে? হেরে গেছে না? হেরে গেছে। সুতরাং এটাকে যদি আপনি সেটার সাথে তুলনা করতে চান, একেবারে হুবহু যে মিলবে বিষয়টা তো সেরকম না। কিন্তু বিভিন্ন আপনি যদি এই নিদর্শনগুলো দেখেন, আপনি যদি তাদের হচ্ছে এই স্ট্যাটিস্টিক গুলো দেখেন, তাহলে দেখবেন যে প্রায় কাছাকাছি টাইপের। আমি এটার দ্বারা এটা প্রমাণ করতে চাইছি না যে হচ্ছে একেবারে ঠিকই একই রকম ভাবে পতন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হয়তো দ্রুত হতে পারে, হয়তো সেখান থেকে সে অন্য কোনোভাবে হচ্ছে সারভাইভ ও করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে ৭০ বছর আগের ঘটনার সাথে আজকের ঘটনাটার তুলনা। আমাদের হয় কি আমরা হচ্ছে সাধারণ মানুষ হিসেবে আমাদের নিজেদের জীবদ্দশায় যেগুলো দেখি সেগুলোকেই হচ্ছে আমরা সবচেয়ে বেশি মেমোরাইজ করি, সবচেয়ে বেশি সেগুলোর সাথে তুলনা করি। আর আমাদের জীবদ্দশাটা হচ্ছে মাত্র ১২ বছরের। আমরা একেকজন ৭০ বছর ৮০ বছর বাঁচলেও আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেই সমস্ত জিনিসকে আমাদের জীবদ্দশায় তুলনা করতে পারি সেটা হচ্ছে ১২ বছরের। কিরকম ১২ বছরের? আপনি আমি একটা ঘটনাকে মোটামুটি এনালাইসিস করার মতো লেভেলে যেতে হলে আমাদের কমপক্ষে ২৮ বছর থেকে ৩৮ বছর পর্যন্ত এই সময়টা লাগে। জাস্ট হচ্ছে এনালাইসিস করার ক্ষমতা বা বোঝার ক্ষমতা। এনালাইসিস করা না, বোঝার ক্ষমতা। একটা জিনিসকে, একটা ঘটনাকে বোঝার ক্ষমতা। এই সময়টা। এরপরে ৪০ বছরের পরে আপনি সেটাকে এনালাইসিস করতে পারেন। তো তাহলে ৪০ থেকে ৫০ বছর আপনি এনালাইসিস করার সময়। আপনি ঘটনা দেখতেছেন ২৮ থেকে ৩৮ বছর পর্যন্ত। এই হচ্ছে আপনার মোটামুটি স্বচক্ষে দেখা ঘটনাগুলোকে আপনি বিশ্লেষণ করছেন। এর বাইরের ঘটনাগুলোকে বিশ্লেষণ করার জন্য ব্যাপক স্টাডি করা দরকার। এবং এমনভাবে স্টাডি করা দরকার যে আপনি ওই সময়ে ডান, বাম, পজিটিভ, নেগেটিভ সব জিনিসগুলোকে পড়ে মোটামুটি ঘটনাটা আপনার চোখের সামনে একেবারে জ্বলন্ত হবে। তারপরে আপনি সেটার উপরে স্টাডি করে তারপরে হচ্ছে সেটাকে বিশ্লেষণ করতে পারেন। যে কারণে এই ৭০ বছর আগের ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা অনেক সময় ভুল করি। কারণ হচ্ছে আমরা ওইভাবে একেবারে পুরো চিত্রটা আমাদের সামনে তুলে আনার সুযোগ পাই না। এজন্য এটাকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করলাম সংক্ষেপে, সংক্ষিপ্ত সময়ে। কিন্তু আমার কাছে মনে হয় অন্তত দর্শকদের কাছে আমরা তাদের চিন্তার খোরাক দিতে পেরেছি যে এই জিনিসটা কোথায় যেতে পারে। অনেক দর্শক প্রশ্ন করেন যে, "ভাই এই মুহূর্তে আমাদের কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত? কি ধরনের শিক্ষা নেওয়া উচিত?" এভাবে আপনি বিশ্লেষণ করে তারপরে হচ্ছে আপনি ভবিষ্যৎ সিদ্ধান্ত নেন, চিন্তা করেন। পাকিস্তান এবং ভারতের বর্ডার টেনশন কি হাই লেভেল এখন? পাকিস্তান ভারত নিয়ে এখন আর আলোচনা নাই। আজকে শুনলাম বাংলাদেশের ৬ টি জাহাজ ইরানের হরমুজ প্রণালী থেকে ছেড়ে দিয়েছে। বাংলাদেশ কি এটাকে ডিপ্লোম্যাটিক্যালি ব্যবস্থা করেছে? হ্যাঁ, বা এটা খুব সম্ভবত ইরানের বাংলাদেশে নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এটা বলেছেন। তো যদি হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের ৬ টি জাহাজ খুলে দেয়, ছেড়ে দেয়, সেটা বাংলাদেশের জন্য ডিপ্লোম্যাটিক ভাবে বড় একটা অর্জন। কারণ হচ্ছে আপনি যদি তুরস্কের সাথে তুলনা করেন, তুরস্কের হরমুজ প্রণালীতে ২০ থেকে ২৫ টা জাহাজ আছে। একটা মাত্র জাহাজকে এই পর্যন্ত বের হতে দিয়েছে, বাকিগুলোকে দেয় নাই। তুলনা করেন। ডিপ্লোম্যাটিক অর্জন? অবশ্যই ডিপ্লোম্যাটিক অর্জন।
আসসালামু আলাইকুম ভাই, তুরস্কের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি ইরানের মিসাইল ঠেকাতে পেরেছে? না, ইরানের মিসাইল তুরস্কের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে পারে নাই বললাম। পারে নাই বলা এজন্য যে তুরস্কের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে পারে কিনা আমি নিশ্চিত না। তবে যেই সমস্ত ব্যালিস্টিক মিসাইল ঠেকিয়েছে এগুলো সবগুলো হচ্ছে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়েছে। এক দর্শক বলছেন যে চমৎকার ৫,০০০-এর বেশি মানুষ এই মুহূর্তে লাইভে আছে। ৫,০০০-এর বেশি মানুষ আছে শুধুমাত্র ইউটিউবে এবং একটা বড় সংখ্যক আরো একটা এরকম সংখ্যক মানুষ আছেন হচ্ছে ফেসবুকে। সুতরাং আমাদের টোটাল লাইভের সংখ্যাটা মোটামুটি চমৎকার। আমরা সব দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। তারা এই লাইভে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে অনেকে প্রশ্ন করছেন, ভাই টেলিগ্রাম চ্যানেলে কিভাবে ঢুকবো? কিভাবে আপনার টেলিগ্রাম চ্যানেলে আমরা সাবস্ক্রাইব করব? কারণ হচ্ছে সেখানে ব্যাপক পরিমাণে সংবাদ আপনি দেন এবং প্রতিনিয়ত আমরা সেখান থেকে সংবাদ পাই। লাইভে আসি ডেইলি একবার, কিন্তু মুহূর্তে সংবাদগুলো পান। কিভাবে যাবেন? টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার জন্য আপনার টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করতে হবে। টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করে আপনার মোবাইল নাম্বার দিয়ে সেখানে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে আপনি সেখানে সরোয়ার আলম SORWARALAM সরোয়ার আলম দিয়ে সার্চ দিলেই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পাবেন। এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রায় ৯৬,০০০ সাবস্ক্রাইবার আছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এটা ১ লাখের ঘরে পৌঁছবে এবং এই ৯৬,০০০ সাবস্ক্রাইবার তারা হচ্ছেন এমন সব দর্শক, এমন সব পাঠক যারা রাত্রে ঘুম থেকে উঠেও আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করেন। এরকম অর্থাৎ ওই ৯৬,০০০ দর্শকের পাঠকের যে টেলিগ্রাম চ্যানেল ফলো করা, রিড করা এবং সেগুলো পড়ার যে ডাটা, সেটা যদি আমরা ইউটিউবের সাথে ফেসবুকের সাথে তুলনা করি, ইউটিউব ফেসবুক সেটার সাথে কিছুই না। আমরা দৈনিক টেলিগ্রাম চ্যানেলে যে পরিমাণ খবর দিই সেটার দৈনিক পড়ার সংখ্যাটা হচ্ছে কয়েক মিলিয়ন, খালি দৈনিক। সুতরাং টেলিগ্রাম চ্যানেল হচ্ছে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ চ্যানেল এবং আমরাও সেখানে সবসময় অ্যাক্টিভ। আপনারা হয়তো আমাদেরকে ফেসবুকে, ইউটিউবে পান না, কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমরা সবসময় অ্যাক্টিভ। যা হোক, অনেক কথা বললাম, এবারে একটু অ্যাডভার্টাইজমেন্ট করি। আমরা ফ্যাক্ট চেকিং কোর্স করি, আমরা জার্নালিজম কোর্স করাই এবং টার্কিশ ল্যাঙ্গুয়েজের কোর্স করাই। এই কোর্সগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারেন এবং কোর্সগুলো নিতে পারেন। ফ্যাক্ট চেকিং কোর্স, জার্নালিজম কোর্স, টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স। অনেক দর্শক প্রশ্ন করেন, আপনার ফ্যাক্ট চেকিং কোর্স নিয়ে আমার লাভ কি? আমি কয় টাকা কামাই করতে পারবো? আপনার টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে আমার লাভ কি? আমি কয় টাকা কামাই করতে পারবো? আপনার জার্নালিজম কোর্স নিয়ে আমার লাভ কি? আমি কয় টাকা কামাই করতে পারবো? দেখেন, আমরা বাংলাদেশি স্টাইলে আপনাকে লাভ দেখিয়ে কোর্স বিক্রি করি না। আমরা ওই সমস্ত দর্শককে বা ওই সমস্ত লোকদেরকে খুঁজি যারা এই জিনিসটা বুঝে তারপরে হচ্ছে মনে করে যে এটা শেখা আমার দরকার। সে নিজে বুঝবে যে এটা শেখা তার কেন দরকার। আমরা তাকে কোনো লাভ দেখাই না যে আপনি এটা শিখলে এটা হবে, হতে পারবেন, এত টাকা কামাই করতে পারবেন। জি না, আপনি এটা শিখলে আপনি কত টাকা কামাই করতে পারবেন আপনি ধারণাও করতে পারবেন না। আবার আপনি এটা শিখলে আপনি কিচ্ছুই হয়তো কামাই করতে পারবেন না। আবার আপনি এটা শিখলে আপনার সারা জীবন হয়তো কোনো একদিন এটা কাজে লাগবে। কিন্তু যেই কাজে এটা লাগবে সেই কাজে আপনার হয়তো জীবন বাঁচাবে। আবার ধরেন টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স আমরা দিচ্ছি, শেখাচ্ছি এবং টার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স হচ্ছে তাদের জন্য যাদের এই ভাষাটা দরকার, যারা এই ভাষায় কথা বলতে চান, যারা এই ভাষায় ব্যবসা করতে চান, যারা এই ভাষায় কাজ করতে চান, যারা এই দেশে থাকেন, তুরস্কে থাকেন, তাদের জন্য। এখন আপনি বাংলাদেশের একজন ছাত্র হিসেবে যদি আমাকে বলেন যে ভাই এটা কি ইংরেজি ভাষার মতো যে আমি শিখলেই হচ্ছে কোন এক জায়গায় চাকরি পাবো? না। সুতরাং আপনাদের জন্য এই ভাষাটা আমি ওইভাবে বা এই কোর্সগুলো আমরা ওইভাবে আপনাদের সামনে তুলে ধরি না, কখনোই তুলে ধরিনি এবং ধরবো না। যেমনটা আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে এ পর্যন্ত নিয়ে এসেছি। আমরা কখনো বলি নাই যে এই ইউটিউব চ্যানেল আপনি দেখতে থাকেন, দেখতে ভালো লাগবে, ভালো লাগলেই আপনি হচ্ছে আমাদের ভালোবাসায় পড়ে যাবেন এবং আপনি এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, আর কোথাও থেকে পাবেন না। এরকম কোনো চ্যালেঞ্জ আমরা কখনো দেইনি, এখনো দিচ্ছি না। আমরা দর্শকদেরকে এটাও বলি নাই এখনো পর্যন্ত যে আপনি ভাই সাবস্ক্রাইব করেন। না। আপনি দেখবেন। আপনার যদি ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে আপনাকে আমি জোর করে এখানে সাবস্ক্রাইব করতে বলি না, বলবো না। যেমন অনেক দর্শকের প্রশ্ন থাকে, ভাই লাইভ গুলো এত বড় হয়, আপনি ছোট করলে আরো অনেক বেশি লোক পাবেন। সেটা আমি করতে পারি না।
এটা হচ্ছে আমার স্টাইল। এই যে লাইভ বড় করি, এখানে কোনো কিছু দেখাই না, কোনো ভিডিও নাই, কোনো সাউন্ড নাই, কোনো ইফেক্ট নাই, কোনো কিছু নাই। বসছি, লাইভ করতেছি। আজকে দিনের বেলা যে লাইভটা করছি অনেকে সাউন্ডও শুনতে পারে না। কারণ আমি এমন একটা রুমে বসতে বাধ্য হইছি, যেখানে হচ্ছে সাউন্ডটা গুমগুম আসছে। কিন্তু কিছু করার নাই। তারপরেও হচ্ছে দেখা গেল যে সেই লাইভটা হয়তো ১ লাখ মানুষ দেখবে। ১ ঘন্টা ৪০ মিনিট ৪৫ মিনিট লাইভ যদি ১ লাখ মানুষ দেখে, সেই ১ লাখ মানুষ রাস্তাঘাটে চলাফেরা করা, হেঁটে যাওয়ার সময় হচ্ছে এই শর্টস দেখে এরকম মানুষ না। সুতরাং আমি এরকম একটা চিন্তাশীল দর্শক শ্রেণী পেয়েছি। এটার জন্য আমি নিজেকে ধন্য মনে করি এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।